কলকাতা মায়ের কথা বললেন, সোনার বাংলার কথা বললেন। সোনার বাংলা কিন্তু মহিলাদের সম্মানের মধ্যে দিয়েই কিন্তু সোনার বাংলা তৈরি। আপনি মহিলাদের, মা দুর্গাদের তাড়াবেন আর সোনার বাংলার কথা বলবেন, দুটো খাপ খায় না। আজকে আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আমরা খুব খুশি হয়েছি যে দেবী পক্ষের সময় সঠিকভাবে জাস্টিস পেল সোনালী খাতুন এবং তার পেটে যে সন্তান এখনো তার জন্ম হয়নি সেই প্রান্তি, আর আরো এদেরকে নিয়ে 6 জন। আমরা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা ভাবলাম আপনাদেরকে বলবো। আমার সঙ্গে আজকে এই ছোট্ট হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যেটা আজকে তৃণমূল কংগ্রেস ভবনে বসে ছোট করে সাংবাদিকদের কথা সঙ্গে আপনাদের সঙ্গে কথা বলছি। উপস্থিত মাননীয় শ্রী কুণাল ঘোষ, যিনি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পিকার, স্পোর্টসম্যান আমাদের পার্টি। সুতরাং আমরা এটা নিয়ে বেশ উত্তেজিত, কারণ পুজোর উদ্বোধন হবে, মায়ের পুজোর কথা বলা হচ্ছে, সবটাই হচ্ছে, কিন্তু মায়ের অপমানটাও হচ্ছিল। আজকে কলকাতা হাইকোর্ট এই রায়ের মাধ্যমে যারা অশুভ শক্তি এই অসুর নিধন করছেন না মা দুর্গা, এই অসুর নিধনই হয়েছে কেন্দ্র সরকার, কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। কুণাল দা, আপনি আরেকটু বলুন। দেখুন, যেভাবে আমরা বারবার বলে আসছিলাম যে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে ভারতীয়দেরও পাঠিয়ে দেওয়া হচ্ছে, ওদিকে হ্যারাস করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে মূলত। তো সেটা আজকে দেখা গেল কলকাতা হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই অভিযোগটা কতটা ঠিক, কতটা অমানবিক কাজ করছিল কেন্দ্রের সরকার। সোনালী খাতুন অন্তঃসত্ত্বা, পরিযায়ী শ্রমিক, তাকে বাংলাদেশি বলে পাঠিয়ে দিয়েছে। কোর্ট বলেছে আগে ফিরিয়ে আনো। তারপরেও কেন্দ্রীয় সরকার বোঝাতে চাইছে যে না, অমুক। বাংলা বিরোধী কারা? ওরা। মায়েদের বিরোধী কারা? ওরা। নারীদের বিরোধী কারা? ওরা। অমিত শাহের উচিত প্রকাশ্যে বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করা যে একজন মাকে অপবাদ দিয়ে শুধু বাংলা ভাষায় কথা বলার জন্য বিদেশি বলে দেশ থেকে বার করে দিচ্ছে আপনার সরকার, আপনার এজেন্সিগুলো। বিজেপি ক্ষমা চাক। অমিত শাহ কলকাতায় আছেন। অমিত শাহ এই হাইকোর্টের রায় থেকে শিক্ষা নিয়ে আগে মানুষের কাছে ক্ষমা চান। আপনারা কি করে বাংলা বলার অপরাধ বলে, আপনারা বাংলা বলা নাকি অপরাধ, বাংলা নাকি ভাষা নয়, আপনারা বলছেন পাঠিয়ে দিলেন। এতজনকে পাঠিয়েছেন, তার মধ্যে একজন অন্তঃসত্ত্বা মহিলা কতবার বলেছে আমি বীরভূমের বাসিন্দা, বীরভূমের বাসিন্দা, তাকে পাঠিয়ে দিলেন আপনারা ওখানে। কোর্টের রায়তে আজ প্রমাণিত বিজেপির এই ভয়ঙ্কর পৈশাচিক নীতি বাংলা এবং বাঙালির বিরুদ্ধে। আরে ভাই, অবৈধ অনুপ্রবেশকারী যদি আপনি ঠেকাতে চান, আপনার বিএসএফ রয়েছে, তো আপনি ঠেকান না সীমান্তে। কে বারণ করেছে আপনাকে? সীমান্ত লাইনটা তো রাজ্য সরকারের নয়, পুলিশের নয়। সীমান্তের লাইনটা তো কেন্দ্রীয় সরকারের আন্ডারে। আইন বদল করে সীমান্ত থেকে 15 কিলোমিটারের বদলে সীমান্ত থেকে 50 কিলোমিটার আপনি বিএসএফ এর এখতিয়ারে নিয়ে নিলেন, আর বড় বড় কথা বলছেন অনুপ্রবেশ নিয়ে। আর যারা ভারতীয় বাংলায় কথা বলছে তাদেরকে আপনাদের রাজ্যগুলো থেকে ধরে ধরে ওখানে পাঠাচ্ছেন। অন্তঃসত্ত্বা মহিলাটিকে ওইভাবে পাঠিয়েছিলেন। মহামান্য আদালতকে ধন্যবাদ যে তারা ন্যায় বিচার দিয়েছেন। কেন্দ্রীয় সরকার ক্ষমা চাক, অমিত শাহ ক্ষমা চান, দুঃখ প্রকাশ করুন। এখানে পুজো উদ্বোধনে মায়ের সামনে হাত জোর করে 100 বার দাঁড়াবেন, মূর্তির সামনে 100 বার দাঁড়াবেন, মায়ের সামনে 100 বার দাঁড়াবেন, প্রতিমার সামনে 100 বার দাঁড়াবেন। ওই একইভাবে সোনালী খাতুনের সামনে দাঁড়াতে হবে। কারণ অন্তঃসত্ত্বা বাংলা ভাষী মাকে আপনারা বাংলাদেশি বলে এক্সপোর্ট করে দিয়েছেন ওদিকে, পুশব্যাক করিয়ে দিয়েছেন ওদিকে। কোন কারণে তার এই যে শারীরিক মানসিক যে চূড়ান্ত হেনস্থা হলো,
কোনো ক্ষতি হলে দায়িত্ব কে নেবে? কেন্দ্রীয় সরকারের। ফলে আমরা পরিষ্কার বলছি, কেন্দ্রীয় সরকারের নীতি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, নারী বিরোধী, সেটা আজ কলকাতা হাইকোর্টের রায় পরিষ্কার হয়ে গেছে। এবং ওরা তারপরেও গাজুয়ারি করে অ্যাপিল করতে থাকায় আরো প্রমাণ হয়েছে যে এরা কতটা মানবতা বিরোধী, বাংলা বিরোধী, নারী বিরোধী, বাঙালি বিরোধী। তাই অমিত শাহ অবিলম্বে দুঃখ প্রকাশ করুন। অমিত শাহ বলছে, আজকে আমি মায়ের কাছে সামনে প্রার্থনা করেছি, ভোটের পরে আমাদের সরকার হোক, সোনার বাংলা করতে পারবে। অমিত শাহ মাতৃমূর্তির দিকে তাকিয়েছিলেন, কিন্তু ঠিক যে সময়টায় উনি ওই প্রার্থনাটা করেছেন না, তখন উনি অসুরের দিকে তাকিয়েছিলেন। অসুরের দিকে তাকিয়ে বলেছেন আমরা যেন সরকার গড়তে পারি। তো অসুরের সরকার তো হবে না। অমিত শাহ মাতৃমূর্তির সামনে দাঁড়িয়েছিলেন, কিন্তু যখন উনি প্রার্থনাটা করছেন আমাদের সরকার করতে দাও, তখন উনি তো অসুরের দিকে তাকিয়েছিলেন। দেখবেন ছবিতে, আপনি দেখবেন অসুরের দিকে তাকিয়ে বলছেন আমাদের সরকার করতে দাও। তো অসুরের সরকার তো হবে না। আর সোনার বাংলা মানেটা কি? সোলা, সোলা জানেন? সোলা বাংলা তো সোনার, আর সোলার উত্তরপ্রদেশ। সোনার বাংলা সোলার উত্তরপ্রদেশ, সোনার বাংলা সোলার মধ্যপ্রদেশ, সোনার বাংলা সোলার গুজরাট, সোনার বাংলা সোলার আসাম। ফলে সোনার বাংলা সোনার বাংলাই আছে। ওনাদের ওই ওষুধদের সরকার এখানে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার উপর মা দুর্গার আশীর্বাদ রয়েছে। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। আরো বেশি সংখ্যক বিধায়ক নিয়ে মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওনারা কিন্তু যারা সনাতনী রীতিনীতি, হিন্দু শাস্ত্র এত কিছু বলেন বা শেখানোর চেষ্টা করেন, তারা তাদের নেতৃত্ব, তারা এসে পুজোর মণ্ডপ থেকে ইলেকশনের কথা বলছেন, 26-এর ন্যারেটিভ তৈরি করছেন, এবং তিনি এটাও বলছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথের কথা। সবটাই কি ভোট কেন্দ্রিক? বিদ্যাসাগরের মূর্তি তো ওনারা ভেঙেছেন, ওনার মিছিল থেকে ভাঙা হয়েছিল। অমিত শাহ মিছিল থেকে তো বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে। রবীন্দ্রনাথকে তো বারবার অপমান করেন। প্রথম কথা, জোড়াসাঁকোয় জন্ম না বিশ্বভারতীতে জন্ম, সেটাই বিজেপি নেতারা জানেন না। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে, পাঠ্যসূচি থেকে নানা রকম বাদ যাওয়ার অভিযোগ আসছে। একের পর এক তাদের এমন স্টেপ আসছে যেগুলো রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান দেওয়ার মতো নয়। তো সুতরাং ওনারা এতদিন ধরে কোথায় ছিলেন? এতদিন ধরে তো বলেছেন বাংলায় পুজো হয় না, পুজো হয় না, পুজো হয় না। যখন মমতা বন্দ্যোপাধ্যায় পুজো অর্থনীতিটাকে চাঙ্গা করতে, এত কর্মসংস্থান, এত লোকের আয়, যখন অনুদান দিচ্ছেন, তার বিরোধিতা করেছেন। এখন কি করছেন? এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করে অমুক জায়গায় এই করব, অমুক জায়গায় ওই করব। আর রেশিওটা জানেন? রেশিও, অনুপাত 3000:3। 3000:3। মমতা বন্দ্যোপাধ্যায় কটা উদ্বোধন করছেন? 3000। অমিত শাহ কটা উদ্বোধন? 3। একটা বাদ গেছে। কেন? লোক হবে না। রিপোর্টকে দিয়েছে সেন্ট্রাল আইভি। মানে কি? আপনাদের এতগুলো এমপি, আপনারা বলেন এত এমপি, এত এমপি, আগের থেকে কমে গেছে। একজন এমপির একটা পুজোয় যাওয়ার মতো পুজো নেই ওদের। বিজেপির একজন এমপির এলাকার একটা পুজোয় যাওয়ার মতো পুজো পাননি অমিত শাহ। তার কারণ বিজেপি নেতাদের কোনো পাড়া নেই, বিজেপি নেতাদের কোনো পুজো নেই, বিজেপি নেতাদের এলাকায় কোনো জনসংযোগ নেই। যার পুজোয় গেছেন, দুদিন আগেও তৃণমূলে ছিল, বিজেপিকে ভালোবেসে তো যায়নি, কোনো একটা কারণে গেছেন, কিছুদিন থাকবে, কিন্তু আদি বিজেপি নয়। আর হল ভাড়া করে পুজো করা বিজেপি। তো বিজেপি নেতাদের তো পারে একটা এমপির একটা পুজো জোগাড় করতে পারলেন না অমিত শাহ। আবার বড় বড় কথা, একজন এমপি একটা পুজো জোগাড় করতে পারলেন না আপনারা, যে যেখানে অমিত শাহ গিয়ে একটু ফিতে কাটবেন, এটা মুখ রক্ষা হবে। ওনার এই সফর আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে এলাকার মানুষের সঙ্গে এই বিজেপির কোনো যোগাযোগ নেই, পুজোর সঙ্গে বিজেপির কোনো যোগাযোগ নেই। বিজেপি অভিযোগ করছে যে অমিত শাহ যখন কালীঘাট মন্দিরে আসছিল, তার আগে ওই চত্বর থেকে তার সমস্ত ফ্লেক্স, ফেস্টুন, এগুলো সব তৃণমূল সরিয়ে দিয়েছে এবং তৃণমূল তার নিজেদের সমস্ত পোস্টার ফেস্টুন লাগিয়েছে। দেখুন, প্রথম কথা সর্বৈব মিথ্যা। দ্বিতীয় হচ্ছে, এই সময় বহু ওইসব এলাকায় পুজোর বিভিন্ন বিজ্ঞাপন, পুজো কমিটিগুলোর সজ্জা আছে, আলোক সজ্জা আছে, বিজ্ঞাপন আছে, ব্যানার দিতে হয়, সেগুলো পুজো কমিটিগুলোকে দিতে হয়।
এখন সেগুলোকে ঢেকে যদি কেউ কোথাও জোর করে কিছু চাপিয়ে দিতে চান, তাহলে কোথায় কোন পুজো কমিটির কে কি করেছে তার দায় তো তৃণমূল কংগ্রেসের হতে পারে না। আর ওনার নিজের সফরটা কিভাবে খেলো করা উচিত, নিজেরাই আর মাকে পুজো দিতে যাচ্ছে কালীঘাটে, তাতে আবার পুজো দিতে যাচ্ছেন, আপনার ফ্লেক্স খুলেছেন না দিয়েছেন না ছিল না নিজেরাই খেলো করছে। পুজো করতে গেলাম, যেমন আপনি বলবেন পুজোর মঞ্চে এই মাইক দিয়ে দাও, মাইক দিয়ে দাও। ভোটের কথা উঠবে কেন? দুর্গা পুজো এবং সেখানে মায়ের পুজো, শুভেচ্ছা, শুভ শারদিয়া। সেখানে 2026-এর পরে আমাদের সরকার গঠন হবে। সুশীল একটা सुशील, मेरा एक सवाल है आपसे। अमित शाह जब पहले आए, जब स्टेज में उन्होंने बोलना शुरू किया, उन्होंने कहा बंगाल की पूजा पूरा विश्व में पहुंच चुकी है और पूरा विश्व यहाँ पे आ रहा है पूजा देखने के लिए। तो यही वो बीजेपी है जो कह रहे थे कि बंगाल में दुर्गा पूजा नहीं होने दिया जाता, अब कह रहा है पश्चिम बंगाल की पूजा पूरा विश्व में पहुंच चुका है। तो क्रेडिबिलिटी कौन ले रहा है? नहीं, केवल ये नहीं, अगर आप उनका भाषण सुनते तो ये भी सुनते, एक तो है स्वीकार कर चुके हैं कि हाँ बंगाल में दुर्गा पूजा होता है और बहुत सारे पूजा होते हैं। और दूसरी बात, आगे चल के ईश्वर चंद्र विद्यासागर के बारे में जब बोलने लगे तो बोले कि विद्यासागर जो बांग्ला भाषा, सोचिए जिस बांग्ला भाषा पर भाजपा आक्रमण कह रही है और बोल रही कि बांग्ला भाषा ही नहीं है, वो तो बांग्लादेशी है। वहां आज केंद्र के स्वराष्ट्र मंत्री कह रहे हैं कि यहाँ बांग्ला भाषा या बांग्ला व्याकरण उसके स्रष्टा थे ईश्वर चंद्र विद्यासागर। इसलिए सभी को सतर्क रहना चाहिए कि जिस समय भाजपा की नेतृत्व भाषण देती है ना, उस समय उसका देती है और उसका रिएक्शन चाहती कि तब की तब प्रभाव हो लोगों पे, और कुछ दिनों बाद, कुछ महीनों बाद, कुछ सालों बाद अपने ही भाषण के विरुद्ध वो बोलते हैं। और लोगों को ये याद रखना है। শশীদীপ, সুকান্ত মজুমদার বলছেন বিদ্যাসাগরের তোলা প্রশ্নগুলো আজও আমাদের নাড়া দেয়, তার স্বপ্নের বাংলা করতে হবে। সুকান্ত মজুমদারের সত্যি বলতে গেলে আমি বুঝতে পারি তার কষ্টটা। তার কথাটা কেউ শোনেন, আপনি যদি ভিউজটা শোনেন, দেখেন, আপনারাও তো মিডিয়াতে দিচ্ছেন, ইত্যাদি দিচ্ছেন, তার ভিউজে কিছু নেই, ওনার ভিউয়ারশিপ নেই, কেউ ওনার কথাও শুনছেন না, আর প্রতিনিয়ত কুৎসা করছেন। এখন মাঝে মাঝে, এটা কুণালদাও এর আগে বলেছেন যে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি নেতৃত্ব মনে করছে আমি একটা স্টেটমেন্ট দিই যাতে এস্টাবলিশড হোক আমি আছি, আমি অত্যন্ত প্রাসঙ্গিক, আমিও বলবো, আমি বর্তমানে মন্ত্রী, প্রাক্তন সভাপতি, ওই দিক দিয়ে তারা বলেন, তারা কিন্তু বাংলার পক্ষে বলেন না। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, সুকান্ত মজুমদারকে একটু বলে দেবেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারীর শিক্ষা, নারীর ক্ষমতায়ন, নারীর সামাজিক অধিকার, মহিলাদের এগিয়ে আনার ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা নীতি আদর্শ আরো বেশি করে উল্লেখযোগ্য। একটু জিজ্ঞাসা করবেন, তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বস্তরে, সংগঠনে, পুরসভায়, বিধায়ক, এগিয়ে তারপরে সাংসদ, মন্ত্রী, এর বাইরে কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, মহিলাদের উন্নয়নে বিদ্যাসাগরের দৃষ্টিভঙ্গিকে যদি কেউ প্রণয়ন করে থাকেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সুকান্ত মজুমদার সেইটুকু অন্তত জানুন, বুঝুন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনে যে একাধিক মূল লক্ষ্য ছিল, তার মধ্যে অন্যতম লক্ষ্য ছিল মহিলাদের এগিয়ে আনা, মহিলাদের অধিকার, মহিলাদের সম্মান। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো রাজনৈতিক সম্মান, রাজনৈতিক ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, তৃণমূল কংগ্রেসকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় করাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছাত্রী থেকে শুরু করে, স্কুল ছাত্রী থেকে শুরু করে কলেজ ছাত্রী, স্বনির্ভর গোষ্ঠীর মহিলা থেকে গৃহবধূ, সকলকে যে এগিয়ে আনা, সামাজিকভাবে প্রতিষ্ঠিত, আর্থিকভাবে সুরক্ষিত, তো সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। ফলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নীতি, দৃষ্টিভঙ্গি, লক্ষ্য, তাকে রূপায়ণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুকান্ত মজুমদার বলুন না, আপনাদের রাজ্য কমিটিতে কজন মহিলা আছেন? আপনার সেন্ট্রাল গভর্নমেন্টে মিনিস্ট্রিতে কজন মহিলা আছেন? আপনার দলের কজন মহিলা সাংসদ, বিধায়ক আছেন?
আপনার অনুপাতটা একটু বলুন না, উত্তর পেয়ে যাবেন বিদ্যাসাগর মশাইকে নিয়ে। दादा कोलकाता हाईकोर्ट ने जो आज कहा है उसके बारे में थोड़ा हिंदी में बता दें। तो सोनाली बीबी, देखिए हम लोग को क्या कहना था कि ये जो बांग्ला, जो लोग बांग्ला बोलता है, ये भाजपा और सेंट्रल गवर्नमेंट इसको बांग्लादेशी बोल रहा है, लेकिन हम लोग तो बांग्ला बोलता है, बंगाली है, इंडियन है। तो ऐसा आज हाईकोर्ट साफ साफ बता दिया, सोनाली खातून बीरभूम का लेडी प्रेग्नेंट, वो उसको बांग्लादेशी बोल के वो पुशबैक कर दिया था। तो हाईकोर्ट क्रिटिसाइज किया, अपोज किया। और सेंट्रल गवर्नमेंट का जो लॉयर थे वो बोलना चाहता था नहीं वो ठीक, वो लोग ठीक किया है, लेकिन हाईकोर्ट साफ साफ बता दिया उनको लौटाना चाहिए, लौटाना होगा। तो आज का हाईकोर्ट का राय ये एस्टेब्लिश कर रहा है, ये बांग्ला भाषा को जिस तरह वो लोग अटैक कर रहा है, हैरास कर रहा है बंगालियों को, तो वो तो गलत कर रहा है। हम लोग ममता बनर्जी का लीडरशिप में जो अपोज कर रहा है, तो हाईकोर्ट का जो आज का ऑर्डर है वही तो कह रहा है। अमित शाह सोनार बांग्ला की बात कर रहे हैं, अपना वक्तव्य से उन्होंने कहा सोनार बांग्ला बनना चाहिए। देखिए वो जो माँ दुर्गा का पैंडल में वो जो प्रार्थना कर रहे थे ना, तो वो तो असुर के तरफ, राक्षस के तरफ वो नजर दे के सरकार गढ़ने का प्रार्थना कर रहे थे। तो यहाँ पर तो माँ दुर्गा का सरकार है, असुर का सरकार तो यहाँ पर नहीं होगा। अब देखिएगा उसका वीडियो फुटेज, वो जो राक्षस है असुर उसके तरफ वो प्रार्थना कर रहा है सरकार गढ़ने का, तो असुरों का सरकार ये कैसे चलेगा? तो यहाँ पर वोट माँ दुर्गा है, तो क्यों माँ दुर्गा का पूजो करने आया है आप, क्यों ये लोग वोट का बात कर रहे हैं? वोट यहाँ पर माँ दुर्गा का आशीर्वाद है ममता दीदी का ऊपर। माँ दुर्गा का हाथ में जो एक वो चक्र था, वो गदा था, वो तीर धनुष था, ये ममता दीदी का तस्वीर देखिएगा, एक हाथ कन्याश्री, एक हाथ लक्ष्मी भंडार, वो तो सिंबलिक है, लेकिन माँ दुर्गा का जो स्पिरिट है डेवलपमेंट का, वो तो ममता दीदी का डेवलपमेंट की वही रिफ्लेक्शन है। तो यहाँ पर ममता दीदी का 4th टाइम का गवर्नमेंट होने वाला है, 4th टाइम का चीफ मिनिस्टर ममता बनर्जी, और असुरों को, राक्षसों को सरकार यहाँ पर नहीं चलेगा। आप लोग देखिएगा वो फुटेज, जब वो सरकार बनने का प्रयास कर रहे थे ना, सीधा असुर का तरफ देख रहे थे। दादा अमित शाह ने जो पूजा का जो उद्घाटन किया है, उस पूजा का थीम है ऑपरेशन सिंदूर, तो कहीं ना कहीं क्या ये पॉलिटिकली मोटिवेट करने के लिए ये थीम बनाया गया? इसका ऊपर हमारा कोई कमेंट नहीं है, क्योंकि ये मिलिट्री ऑपरेशन है। हमारा लीडर ममता बनर्जी साफ साफ बता दिया, उसके ऊपर हम लोग कोई पॉलिटिकल कमेंट नहीं करेंगे। वो भाजपा उसका पॉलिटिकल फायदा उठाने का कोशिश कर रहा है, ये पब्लिक देख रहा है। क्योंकि ये ऑपरेशन सिंदूर जिस टाइम में हुआ था, वो तृणमूल कांग्रेस और सारी पार्टी ने, ममता दीदी साफ बता दिया, इस टाइम देश के लिए हम लोगों का पूरा सपोर्ट, सेंट्रल गवर्नमेंट जो पॉलिसी लेंगे हम लोग उसको सपोर्ट करेंगे। तो ये जो ऑपरेशन सिंदूर है, ये मिलिट्री का ऑपरेशन है और उसके पीछे पूरा देश का सपोर्ट है। ये कोई बीजेपी का पैंडल का कैंपेन का सब्जेक्ट नहीं है। तृणमूल कांग्रेस का एमएलए रफीकुल, उन्होंने एक स्टेटमेंट दिया है, देखिए उन्होंने कहा है दुर्गा पूजा हो रहा है, अच्छी बात है, मस्जिद के आसपास जितने सारे पूजा हो रहा है, नमाज के टाइम में माइक बंद कर देना चाहिए। देखिए इसका ऊपर कोई कमेंट नहीं होता। ये हमारा बंगाल का ये एक रीति है, जब आरती होता है ना, तब मुस्लिम लोग उसको सम्मान करते हैं, और जब अजान या नमाज होता है तो हिंदू लोग सम्मान करते हैं। ये जुग से ये हो रहा है। तो ये कहीं नई बात नहीं है कि एक मोहल्ले में एक मस्जिद है, एक पूजा है, ये तो है ही। जब आरती होता है, माँ का पूजा होता है, घंटा ध्वनि होता है, तो तब मुस्लिम लोग ऑनर करते हैं वो। और मुस्लिम लोगों का जब अजान और नमाज होता है, वो हिंदू लोग उसको ऑनर करते हैं। इसके लिए अलग कोई डिस्कशन की बात ही नहीं है।
दादा 2 साल से पूजा बंद था बीजेपी का जेडसीसी में, उसके बाद इस बार फिर से पूजा किया जा रहा है। क्या लगता है आपको, क्या ये 26 के चुनाव को सामने रखते हुए ये पूजा किया जा रहा है? आपको क्या बीजेपी भाजपा का पूजा कोई सीरियसली लेता है? माँ दुर्गा भी सीरियसली नहीं लेता है। नहीं, आप ये सवाल बीजेपी से क्यों नहीं करते? आप तो बीजेपी से सवाल करेंगे कि ये बीजेपी का दुर्गा पूजा है या सिर्फ दुर्गा पूजा है? तो अब तो ये सवाल तो उन तक जाना चाहिए। ये हम लोग क्यों इसका और जवाब दें? हॉल क्यों? उसका लीडर का कोई पाड़ा नहीं है, मोहल्ला नहीं है, पूजा नहीं है, कमेटी नहीं है। 2 साल तक बंद था, 2 साल तक पूजा बंद था, फिर इस साल पूजा किया। वो क्यों बंद था, क्या इतना नहीं मालूम, ये तो वही जवाब दे सकेंगे। पूजा कभी बंद होता है? अगर आपने तय किया है कि आप पूजा करेंगे, ये कोविड अलग बात थी, लेकिन तब भी पूजा हो रही थी, जो माँ को लेके भी पूजा कर रहे थे, सार्वजनिक नहीं हो रहा था। तो अगर सचमुच पूजा का संकल्प होता है तो इस पूजा को धारावाहिक हर साल करना चाहिए। लेकिन ये पूजा भी अगर आप वोट के टाइम करेंगे, वोट के बाद नहीं करेंगे, 2021 में, अच्छा 2024 में वोट आ रहा है तब आप करेंगे, 24 में फिर नहीं, 25 में अब हो रहा है क्योंकि 26 में वोट हो रहा है, ये बहुत दुख देता है हम लोग। इसमें भक्ति का তৃণমূল সমস্ত মাঠ সমস্ত জায়গা দখল করে নিচ্ছে, তাই তারা পায়নি, তাই তারা বাধ্য হয়ে এই জায়গায় পুজো করছে। আমি একটা কথা বলবো, এটা তুমি ওদের জিজ্ঞাসা করছো না কেন বলো তো? আমরা যখন কট্টর সিপিএম এর সরকার, তখনও নাম করে বলা যাবে চেতলা অগ্রণী মানে ববি হাকিমের পুজো, সুরুচি মানে অরূপ বিশ্বাসের পুজো। আমরা পরিষ্কার বলতে পারবো আমাদের কার কার কোন পুজো। একটা বিজেপি নেতা তার পাড়ার পুজোই তো থাকবে, তা তার একটু ইয়ে দাও, তৃণমূল মাঠ নিয়ে নিয়েছে, বোকা বোকা কথা নয়। কোথায় মাঠ নেবে? সে যদি তার পাড়ায় তার পুজো কমিটিতে তার ক্লাবে থাকে, সেও সকলের সঙ্গে থাকবে। তারা নেই, তাই জন্য তারা নেই, এটা ওরা উত্তর দেবে। এখন একটা লোক বলুক যে আমার এই পুজোটা ছিল, আমি এই পুজোটাই ছোটবেলা থেকে আমি জড়িত, আবার পাড়ার লোকও বলবে যে হ্যাঁ এ থাকবে, এই পুজোয় ছিল। একজন বিজেপি নেতা বলতে পারবে তাকে কোনো পুজো কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে? একজন বিজেপি নেতা রাজ্য স্তরের বলুক তাকে পুজো কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে? কই দলবদলু বিজেপি নেতা তো এটা বলতে হচ্ছে না, কারণ তারা তৃণমূলে থাকতে পুজো করেছে, সেই পুজোটা এখন বিজেপি নিজেদের বলে চালাচ্ছে। কই তাদের তো মাঠ পেতে অসুবিধা হচ্ছে না? অমিত শাহ কোথায় গেছিলেন? আজ মাঠেই তো গেছিলেন। তাহলে এই কোশ্চেন গুলো আমাদের করছেন কেন? ওদেরকে জিজ্ঞেস করুন। বলছি কালীঘাটে যখন অমিত শাহ বেরোচ্ছিলেন তখন উনি খুব অসন্তুষ্ট হয়েছেন, কারণ জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছিল। জয় বাংলা তো ভালো স্লোগান, লোক অপদস্থ হবে কেন? তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওনাকে না না, বাংলার মাটিতে আছে, বাংলার জয় হোক, নিশ্চয়ই তিনি তো সেটাকে সমর্থন করবেন। বাংলার জয় হোক, প্রত্যেকটি রাজ্যের জয়, তাই জন্য বাংলার জয় হোক, জয় বাংলা বলাতে কোনো তো অপদস্থ হয়। নেতাজির জন্মদিনে যখন যখন জয় শ্রীরাম হয়, তখন তো এসব বিবেকবোধ জাগে না। জয় নেতাজি হওয়ার কথা, জয় শ্রীরাম হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে, ভুলে গেলেন? জয় বাংলা বললে গায়ে লাগছে, জয় নেতাজি বলা উচিত ছিল। যারা ভগবান রামকে পুজো করেন, রামের পুজোর সময় আপনি বলুন না রামের নামে জয়ধ্বনি, কিন্তু আপনারা যেখানে নামিয়েছেন নেতাজির অনুষ্ঠানে আপনি বলছেন জয় শ্রীরাম, আর বাংলার মাটিতে জয় বাংলা বললে আপনার গায়ে লাগছে। আপনি ঘোষিত বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। দাবি করেছেন যে আরো 6 মাস বাড়িয়ে রাষ্ট্রপতি এখন জারি করে এসআইআর। কার কাছে দাবি করেছে? নিজের কাছে। আগে উনি ওনার দলের নেতাদের কনভিন্স করুন, আগে দলের নেতাদের কনভিন্স করুন। ওনাকে তো দলের ব্যাপারে তো কথাই বলতে দিচ্ছে না, তাহলে ওনার কথাটা আপনি কি বলতে যাবো? যে রাষ্ট্রপতি অবাক করা বোকা বোকা কথাবার্তা। একটা জনগণের দ্বারা নির্বাচিত সরকার চলছে, আবার জনগণ নির্বাচিত করবে, তো সেখানে এর সঙ্গে রাষ্ট্রপতি শাসন। দুদিন আগে বলতো কেন্দ্রের নির্বাচন কমিশন ভোট করবে, দেখিয়ে দেবো, করেছে, হেরেছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করিয়ে দেখিয়ে দেবো, দেখেছি ওরা হেরে গেছে। ভোটার লিস্ট চেঞ্জ করবো, 7 দফা নির্বাচন, এসব হয়ে গেছে। এবার ভোট পেছনের কথা বলছে। ওকে বলুন ইয়েতে রাষ্ট্রসংঘে যেতে, হ্যাঁ, বৌদিকে নিয়ে বেড়ানো হবে ওদিকটা, তো ওখানে শান্তি সেনা ফেনা আনতে বলুন রাষ্ট্রসংঘ থেকে, তারপরেও বহারা আসবে। Shoshidi, one question.
We know that a huge fund is in various schemes West Bengal government to be given by the central government. Today Prime Minister Modi is launching a scheme. The name of the scheme is Mukhyamantri Mahila Rozgar Yojana for Bihar, where 10,000 rupees will be directly transferred to 75 lakhs women, and 7,500 crores will be spent for this. PM Modi is to inaugurate it in Bihar today. Now, all these years they were calling, when Mamata Banerjee was talking about empowerment of women and women-centric schemes and to empower economically, then they said that these were all doles for votes. Now the only difference is that when Mamata Banerjee announces a scheme, the scheme sustains. And the difference from a BJP scheme is that the BJP has announced now, but the question mark is on the sustenance of the scheme. This is just being announced before a vote. And then after the vote is over, like we saw in Maharashtra, Ladli Behna Yojana, where they said that we will include all women. But after that, the numbers started to decrease. They started to omit certain women from these schemes. So it is the intent which has to be questioned. It is the intent is very dishonest, and in a way I think you are actually humiliating the woman, because you are trying to now give her 10,000, but after the elections is over, this policy or the scheme will not sustain, it will not continue, it discontinues. This is BJP. প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে যে জামিন দেওয়া হয়েছে এবং নিয়োগ দুর্নীতি সব মামলাতেই পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছে, কিন্তু এখনই মুক্তি নয়। দেখুন, এটা সম্পূর্ণ আদালতের বিষয়। কোনো একটা বিষয়ে তদন্ত চলেছে, আইনের পথে চলেছে। তদন্তকারী সংস্থা, কেন্দ্রীয় এজেন্সি, কখনো সিবিআই, কখনো ইডি, যে কোনো ব্যক্তি গ্রেফতার হয়েছেন এবং তার তরফে জামিনের আবেদন করা হয়েছে, আইনেই আছে। কখনো জামিনের আবেদন আদালত মান্যতা দেননি, কখনো জামিনের আবেদন মঞ্জুর করেছেন। ফলে এটা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্যের তো কোনো অবকাশই নেই। দাদা, একটা চর্চা গতকাল থেকে চলছে যে শিক্ষক এবং অধ্যাপক সংগঠনের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। এ ব্যাপারে জানেন না স্বয়ং শিক্ষামন্ত্রী এবং ওই সংগঠনের চেয়ারম্যান প্রাপ্ত বসু। এটা এই বিষয়টা নিয়ে একটা তোমার কি দেখলে মনে হচ্ছে শশীদি প্রাপ্ত বসু না আমি প্রাপ্ত বসু? প্রাপ্ত বসুকে জিজ্ঞেস করবে। দলের তরফে দাম বলা, সেটা তো ইয়েতে টুইট মানে এক্স হ্যান্ডেলে পোস্ট করে দেওয়া হয়েছে। ফলে এবার বাকি যদি কারোর কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে কনসালটেন্টের কাছে করবেন, যে দলের তরফে যা সেটা তো একদম পোস্ট করে দেওয়া হয়েছে যে উইথ ইমিডিয়েট এফেক্ট এই হয়েছে, ফেস্টিভ্যালের পর এটা হবে। এর বাইরে কে কখন জানলেন না, সেটা তো এখানে যারা আছেন, ডক্টর পাঁজামা, আমি কি করে বলবো। বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় আজকে আরো দুজনকে গ্রেফতার করেছে। বিলম্বিত, শীত ঘুমে চলে যায়, ভোটের আগে ডিস্টার্ব করার জন্য বিজেপির নির্দেশে এইসব করা হচ্ছে। গতবারের বিধানসভা নির্বাচনের সময়ের ঘটনা, সেটা নিয়ে এখন এজেন্সি একে ধরা, তাকে ডাকা, সবাই বুঝতে পারছে। সিবিআই আর ইডির গতিবিধি হলেই লোকে বুঝে যান যে ভোট আসছে এবং বিজেপি সক্রিয় হয়েছে। তো সুতরাং এখন ওদের কোনো গতিবিধি মানেই এটা তাদের নিজেদের বিশ্বাসযোগ্যতার উপর আঘাত করা। গত মানে 4-5 বছরের আগের ঘটনা নিয়ে এখন আমাদের প্রতিবাদটা এই জায়গা, সেটা হচ্ছে যে ভোটের আগে কজন বাঙালিকে তোমরা তাড়াবে বাংলা থেকে, এইটা আমাদের প্রতিবাদের জায়গা। এবং আজকে যে ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে সেটা সঠিকভাবে প্রমাণ হয়ে গেছে তাদের অশুভ চিন্তন এবং ভাবনা চিন্তা এবং তাদের এজেন্ডা, বিজেপির এজেন্ডা। এবার অপেক্ষায় থাকুন এদের এই লুপ্ত একটা এজেন্ডা, যে আমরা কজন বাঙালিদের এখান থেকে প্রকৃত নাগরিকদের তাড়ানোর চেষ্টা। নাহলে আপনি বলুন, আজকের কথা হচ্ছে 2002-2003 ভোট, তারপরে বাংলায় কটা নির্বাচন হয়েছে? অনেকগুলো নির্বাচন হয়েছে। যদি অনেকগুলো নির্বাচন হয়ে গিয়ে থাকে অনেকগুলো ভোটার লিস্ট নিয়ে, তাহলে হঠাৎ এখন এই কথাগুলো উঠবে কেন যে না 2002-2003 যারা ছিলেন ঠিক আছে,
তারপরে এগুলো ঠিক নয়। কিন্তু পরপর নির্বাচন বাংলাও অনেকগুলো হয়েছে, বিহারেতেও হয়েছে। একটা ছোট্ট তথ্য দিয়ে দিই, অমিত শাহ আজ যখন যে মঞ্চে দাঁড়িয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে কথা বলছিলেন, তখন সেই মঞ্চেই এমন একজন ব্যক্তি উপস্থিত ছিলেন যিনি 2019 সালে আমার স্ট্রিট থানায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙায় প্ররোচনা দেওয়ার জন্য অমিত শাহর বিরুদ্ধেই এফআইআর করেছিলেন। অমিত শাহ যখন আজ যে মঞ্চে দাঁড়িয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে কথা বলছেন, তখন তার মঞ্চেই এমন একজন ব্যক্তি উপস্থিত ছিলেন যিনি 2019 সালে অমিত শাহের বিরুদ্ধে কলেজ স্ট্রিটে ওই আমার স্ট্রিট থানায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙায় প্ররোচনা দেওয়ার জন্য যে অভিযোগ এফআইআর সেটা দায়ের করেছিলেন। বাকিটা আপনারা বুঝে নিন। আচ্ছা, একটা শুল্ক নিয়ে একটা শুল্ক সংক্রান্ত নতুন করে চাপ হচ্ছে ট্রাম্পের ব্র্যান্ডেড ফার্মাসিউটিক্যালস, সে সমস্ত পণ্য 100% শুল্ক ঘোষণা করবে। না, নতুন আমরা দেখেছি, কিন্তু আমরা এখনো মনে করি এইগুলো কেন্দ্রীয় সরকারকে বিষয়টা কথা বলতে হয়। এটা সত্যি তো কোনো রাজ্য তো কথা বলতে পারে না আমেরিকার সঙ্গে, সুতরাং কেন্দ্রীয় সরকারকেই কথা বলতে হবে। এর বিস্তর প্রভাব পড়বে ভারতবর্ষের উপরে, সুতরাং সেখানে আমাদের কপালে চিন্তার ভাঁজ নিশ্চয়ই, কিন্তু আমরা এখন এটা তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টেক আপ করবো। ধন্যবাদ।